আসসালামু আলাইকুম সবাইকে। এক্সট্রিমলি সরি, ফার্স্ট অফ অল এক্সট্রিমলি সরি। কারণ আমি তোমাদের রুটিন ওয়াইজ লাইভ ক্লাসটা দিতে পারতেছি না, এটার জন্য আমি আসলে কি বলবো, অত্যন্ত দুঃখিত। তারপরেও আমি গ্যারান্টি দিচ্ছি এবং আমি ওয়াদা করতেছি, সেটা হচ্ছে টোটাল জৈব যোগের একদম মাস্টার প্লে লিস্ট আমি ইনশাল্লাহ করে দিব। যে তুমি এই প্লে লিস্ট যদি কমপ্লিট করে রাখো, তোমার মেডিকেলের জৈব যৌগ নিয়ে ইনশাল্লাহ আর কোনো টেনশন করতে হবে না, এই গ্যারান্টি ইনশাল্লাহ আমি দিচ্ছি, ঠিক আছে। কাহিনী হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট গুলার জন্য ক্লাস রেডি করার তো খুবই সময় সাপেক্ষ, কারণ এরকম না যে আমি আসলাম এসে ক্লাস নিয়ে চলে গেলাম। একটা ক্লাস রেডি করতে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, বিভিন্ন বই অ্যানালাইসিস করে ডেলিভারি দেওয়াটা এটা সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ ব্যাপার। সো এটা করতে করতে আমি আসলে এই ফ্রি ক্লাসগুলো নেওয়ার সময় পাচ্ছিলাম না। তবে অবশ্যই আমি তোমাদের অর্গানিক কেমিস্ট্রি টোটাল প্লেলিস্ট আমি ইনশাল্লাহ ক্রিয়েট করে দিব, এই ওয়াদা আমি করতেছি, ঠিক আছে। সো আজকে আমাদের পড়াশোনাটা হইতেছে কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার এবং অ্যামাইড নিয়ে, ছোট টপিক। বাট আসলে এখান থেকে কি পড়তে হবে এটা আমি তোমাকে দেখাই দিব এবং আমি ইনশাল্লাহ মুখস্থ করাই দিব, যেটা আমি সবসময় বলি। আচ্ছা, তার আগে আসলে আমার ব্যস্ততার কারণ তোমাদেরকে একটু জাস্ট প্রমোশন করি তোমাদের সামনে। সেটা হচ্ছে আমাদের বললাম মেডিকি ফিজিক্স ব্যাচটা অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং আমাদের মেডিকেলের যে কেমিস্ট্রি ব্যাচ, সেই কেমিস্ট্রি ব্যাচ তো অলরেডি আমাদের আছেই, তোমরা জানো আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে, এবং আমি আমি মনে করি একটা স্টুডেন্ট যখন ফিডব্যাক দেয় কেমিস্ট্রি ব্যাচের হোয়াটসঅ্যাপ আমাকে যে ভাই আসলে আমার ক্লাসগুলো কাজে লাগতেছে, তখনটা আসলে ভাই অন্যরকম অনুভূতি। এবং আমি মনে করি যে এটার জন্যই আমি আসি এবং তোমাদের উপকারে আসা, এটাই আমার সার্থকতা, দ্যাটস ইট। সো আমরা সেভাবেই ফিজিক্স ক্লাসগুলোও সাজাইছি, অ্যান্ড আমাদের সিগনেচার ব্যাচ মেডিকেল জিকে ইংলিশ ব্যাচ মারাত্মক জিনিস। এইটা আসলে তোমরা ফার্স্ট টাইম যারা দিচ্ছ, তোমরা কিছুদিন পরে আসলে বুঝবা যে জিকে ইংলিশ ব্যাচের জন্য আমি কেন বেশি সো মাচ এক্সাইটেড। আসো আমি আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আজকে আমাদের টপিক, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যামাইড। তুমি বইটা বের করে ফেলো। আমরা সবার প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডে ঢুকবো। কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড বা তুমি যে সকল যেই ধরনেরই অ্যাসিড কথাটা বলো না কেন, অবশ্যই তাদের সাথে একটা কি যুক্ত থাকবে, তার সাধারণ সংকেত COOH। এটাকে তুমি যদি একটু ভেঙে লেখো, COOH, অর্থাৎ এই যে কার্বনটা, এই কার্বনটার সাথে বললাম দুইটা বন্ধনের মাধ্যমে অক্সিজেন আর একটা বন্ধনের মাধ্যমে হাইড্রক্সিল গ্রুপ সংযুক্ত থাকে। সো এই জিনিসটা মাথায় রাখবা যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত কোনটা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা একটু নিচের দিকে যাব, সেটা হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিডের বিভিন্ন জাতক আছে। জাতক মানে কি? ধরো এই কার্বক্সিলিক অ্যাসিডের এই OH টা আমি প্রতিস্থাপন করে দিলাম, ঠিক আছে। প্রতিস্থাপন করে দিয়ে ধরো আমি সামথিং যে কোনো যৌগই আমি পাইতে পারি, তখন সেই যৌগটাকে বলা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। আমি এইটা হ্যালাইড দ্বারা প্রতিস্থাপন করতে পারি, অবশ্যই পারি। আমি এইটা NH2 দ্বারা প্রতিস্থাপন করতে পারি, তাই না? আবার আমি এইটা প্রতিস্থাপন করতে পারি, সেটা হচ্ছে OR দ্বারাও প্রতিস্থাপিত করতে পারি, আমি একটু পরেই দেখাবো। তো আমি যখন দেখো খেয়াল করো ও আর দ্বারা প্রতিস্থাপন করছি, তখন মূলকটা হয়ে গেছে RCOOR, এই হচ্ছে তার সংকেত, এবং তখন সেটার নাম হয়ে গেছে অ্যাস্টার মূলক। নিচের কোনটি অ্যাস্টার মূলকের সংকেত? আমি বারবার বলতেছি জৈব যৌগ থেকে কঠিন কোনো প্রশ্ন মেডিকেলে দিবে না। অনুরূপ ভাবে আমি যদি অ্যামিন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করি, তখন মূলকটা হয়ে যায় RCONH2 এবং সংকেতটা এইটা আসে, এটা হচ্ছে অ্যামাইড মূলকের সংকেত। এটা কি মূলক? অ্যামাইড মূলকের সংকেত, ঠিক আছে। আমরা সামনে আরো জানবো, যেরকম RCOL অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইডের সংকেত, ঠিক আছে, অ্যাসিড হ্যালাইডের সংকেত। তাহলে আমি তোমাকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরো ধরো তুমি এইখানে X দ্বারা অর্থাৎ একটা হ্যালাইড দ্বারা প্রতিস্থাপন করছো, তখন সংকেতটা কি আসবে? RCOX। এটা কিসের সংকেত? অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। তাহলে অ্যাসিড হ্যালাইড একটা কি?
একটা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। আবার তুমি অ্যামিন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করো, তখন সংকেতটা আসে RCONH2। এটা কার সংকেত? অ্যাসিড অ্যামাইডের সংকেত। এটা কার সংকেত? অ্যাসিড অ্যামাইডের সংকেত। সরাসরি এইখান থেকেও কোশ্চেন আসবে, নিচের কোনটি অ্যামাইড মূলক? RCONH2। তাহলে অ্যাসিড অ্যামাইড এইটাও কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। লাস্ট অফ অল OR দ্বারা প্রতিস্থাপন করলে RCOOR হয়, এটা হচ্ছে অ্যাস্টার। তাহলে অ্যাস্টারও কার্বক্সিলিক অ্যাসিডের একটা জাতক। নিচের কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের জাতক নয়? এই তিনটার সাথে আর একটা দিবে, তাহলে আমরা আশা করি সেটার উত্তর পারবো। তুমি যদি একটু নিচের দিকে আসো, এখানে সেই কথাটাই লিখছে আমি এতক্ষণ ধরে যেটা বক বক করলাম, ঠিক আছে? অ্যাস্টার বের করছে, অ্যামাইড বের করছে, অ্যাসিড ক্লোরাইড বের করছে। নিচের দিকে আমরা একটু যখন ঢুকবো, সেটা হচ্ছে দেখো একটা কথা লেখা আছে যে কোথায় কোথায় বিভিন্ন অ্যাসিড আমরা পাই, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। আমরা সবাই জানি ভিনেগারে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড থাকে। টক গন্ধযুক্ত মাখন বা বাটারে বিউটানোইক অ্যাসিড, যে মাখন বা বাটার, মাখনের ইংলিশ বাটার, বতে বিউটানোইক অ্যাসিড। লাল পিঁপড়া ও ভিমরুলের গ্ল্যান্ডে থাকে ফর্মিক অ্যাসিড। কি অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। লাল পিঁপড়া দেখো প ফ মিল আছে। প্রাণীর চর্বি এবং উদ্ভিদ তৈলে থাকে দীর্ঘ কার্বনযুক্ত স্টিয়ারিক অ্যাসিড বা অক্টাডোনোইক অ্যাসিড এটসেট্রা। পাম অয়েলের নামের সাথে মিল আছে পামিটিক অ্যাসিড বা হেক্সাডেকানোইক অ্যাসিড থাকে, ঠিক আছে? এই সংকেতটা মনে রাখা লাগবে না। কোন কোন বইতে যেরকম গুহ স্যারের বইয়ের অনুশীলনীতে নিচের একটা কোনটি পামিটিক অ্যাসিডের সংকেতটা চাইছে। সো আসলে এটা মেডিকেলের স্ট্যান্ডার্ড না, কিন্তু যারা একটু কনফিউজ থাকো বা যাদের মনের মধ্যে একটু খটখট বাজে, ঠিক আছে, অনেকে বলে ভাই এটা যে মুখস্থ না করলে কেমন যেন লাগবে আমার, তারা মুখস্থ করবা। জাস্ট মুখস্থ করলে মনে রাখবা সেটা হচ্ছে কার্বন সংখ্যা 16 হবে। পামিটিক অ্যাসিডে কার্বন সংখ্যা কি হবে? 16। এটা ইজি, খুবই ইজি। কার্বন সংখ্যা 16 কিভাবে দিবা দেখো, যেহেতু একটা অ্যাসিড তাহলে অবশ্যই COOH মূলক থাকবে, ঠিক আছে? তাহলে এইটা 1 নাম্বার কার্বন। আর সবার শেষে কার্বন দিবা হচ্ছে CH3, মাঝখানে হচ্ছে সব কি থাকবে? CH2। তাহলে এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা, তাহলে 16টার থেকে দুইটা বাদ দিলে কত হয়? 14টা। দেখো পামিটিক অ্যাসিডের সংকেত হয়ে গেছে। অনুরূপভাবে স্টিয়ারিক অ্যাসিড মনে রাখতে হবে জাস্ট 18 কার্বন বিশিষ্ট। সেম ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি স্টিয়ারিক অ্যাসিডের সংকেতও লিখতে পারবা। তাহলে আশা করি সংকেত মুখস্থ রাখাও খুব বেশি প্যারার বিষয় না। এখন আসো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের অপর নাম জৈব অ্যাসিড, এটা আমরা সবাই জানি। এটা দুই প্রকার হতে পারে, অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে। নরমালি যেরকম হাইড্রোকার্বনগুলো অ্যালিফেটিক অ্যারোমেটিক হয়, আমাদের কার্বক্সিলিক অ্যাসিডও অ্যালিফেটিক অ্যারোমেটিক হতে পারে, কোনো সমস্যা নাই। এখন আমরা একটা কথা বলতেছি, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড বলতে আসলে আমরা কি বুঝি বা কি জিনিসটা বুঝাইতে চাই, বইতে কি বুঝাইছে সেটা একটু বুঝি। আচ্ছা, কথা আশা করি শোনা যাচ্ছে ঠিকঠাক মতো। ওকে ওকে, ঠিক আছে। এখন আমি আসো এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে ঢুকি। ফ্যাটি অ্যাসিড আসলে কি বলতে দেখো, অ্যালিফ্যাটিক অ্যাসিডের অণুতে, তার মানে এখানে অ্যালিফ্যাটিক, ফ্যাটিকের মধ্যে মনে রাখতে হবে এই অ্যাসিড কি, নট অ্যারোমেটিক অ্যাসিড, ইটস এ অ্যালিফ্যাটিক অ্যাসিড। একটি মাত্র কার্বক্সিলিক মূলক থাকলে, তার মানে এইটা হচ্ছে এরকম একটা অ্যাসিড যেখানে শুধুমাত্র একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে এবং যৌগটার ধরন অ্যালিফ্যাটিক টাইপের, সেই সকল অ্যাসিডকেই, অবশ্যই চেনটা লম্বা হইতে হবে, তাদেরকে বলা হয় অ্যালিফ্যাটিক বা ফ্যাটি অ্যাসিড। থাকলে এদেরকে মোনোকার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। অ্যালিফ্যাটিক মোনোকার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীকে ফ্যাটি অ্যাসিড বলা হয়। এটা একটা কারণ আছে, কারণ এই সকল অ্যাসিডটা হচ্ছে ফ্যাটের বা চর্বির অম্লীয় আর্দ্র বিশ্লেষণ থেকে তৈরি করা হয়, এই জন্য নামটা হয়ে আসছে, ফ্যাট থেকে আসছে ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিড আসলে কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে অ্যালিফ্যাটিক মোনোকার্বক্সিলিক অ্যাসিড, যেখানে কার্বক্সিলিক গ্রুপ থাকবে একটা। ডাইকার্বক্সিলিক অ্যাসিডও হইতে পারে, দুই পাশে দুইটা কার্বক্সিলিক গ্রুপ থাকতে পারে না, থাকতেই পারে, কিন্তু ফ্যাটি অ্যাসিড হইতে হলে একটা থাকতে হবে এবং মনে রাখতে হবে এখানে কোনো অ্যারোমেটিক বৈশিষ্ট্য থাকা যাবে না। দ্যাটস ইট, দ্যাটস হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড। এখান থেকে সেরকম কিছু নাই, পড়তে হবে অ্যাকচুয়ালি। এই জায়গায় বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আছে, দেখো। সেটা হচ্ছে নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়, নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়। আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমরা শুধুমাত্র অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা মুখস্থ করব। দেখো অসম্পৃক্ত সরেয়, এই যে অ্যাক্রিলিক অ্যাসিডের সরেয় আছে না,
আবার অলিক অ্যাসিডের সরেও আছে না, এইটা বোটানির তৃতীয় অধ্যায় কোষ রসায়নেও আছে, সেখানে ডিটেলস পড়াই দিব, সমস্যা নাই। আর একটা মনে রাখতে হবে লিনোলিক অ্যাসিড। তো আমি মনে রাখতাম অসম্পৃক্ত অলি, কি বলছি, অসম্পৃক্ত অলি, সরেয়াতে সরেয়াতে অ্যাক্রালিক অ্যাসিড, সরেয়াতে অলিক অ্যাসিড, আর লিতে হচ্ছে লিনোলিক অ্যাসিড। লিতে কি লিনোলিক অ্যাসিড, আর একটা অ্যাসিড আছে লিনোলেনিক, লিনোলেনিক, ঠিক আছে, লিনোলেনিক অ্যাসিড আছে। আচ্ছা, আর উপরের দিকে অনেক কিছু অ্যাসিড আছে, প্রোপানোইক অ্যাসিড, স্টেরিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর একটা আছে পামিটোলিক অ্যাসিড, সেটা অসম্পৃক্ত। আমরা পড়বো, আপাতত জাস্ট এই তিনটা নাম মুখস্থ রাখো, এনাফ, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসবে নিচের কোনটি সম্পৃক্ত বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এত সংকেত আমার মুখস্থ করার দরকার আছে কি? উত্তর হচ্ছে দরকার নাই, উত্তর হচ্ছে দরকার নাই। তুমি জাস্ট মনে রাখবা পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিডে কার্বন সংখ্যা 16টা, কার্বন সংখ্যা 16টা, এই 1 এই 15। স্টিয়ারিক অ্যাসিডে কার্বন সংখ্যা 18টা, এই 17 আর 1 18। আর প্রোপানোইক অ্যাসিড আমরা তো জানি 3 কার্বন বিশিষ্ট। এইটা দেখে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। আর কিছু তোমার এই নিচের দিকের কোনো অ্যাসিড তোমাকে মুখস্থ করার দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে এই যে ফ্যাটি অ্যাসিড গুলা তো ফ্যাটে থাকে, তাই না? তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সম্পৃক্ত ফ্যাট, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অসম্পৃক্ত ফ্যাট তৈরি করে। তুমি বুঝতে পারতেছো, আমি যদি তোমাকে এখান থেকে কোশ্চেনটা করি নিচের কোন ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যের জন্য উপকারী, বা আরেকটা কোশ্চেন হয় নিচের কোন ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি বাড়ায়, মনে রাখতে হবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে খারাপ, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি খারাপ ফ্যাটি অ্যাসিড, এই জিনিসটা মনে রাখবা। সম্পৃক্ত প্রত্যেকটা জিনিস আসলে খারাপ, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড খারাপ, তার মানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি ঘটাবে, হৃদরোগ ঘটাবে, কি ঘটাবে, হৃদরোগ ঘটাবে। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এরা ভালো, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এরা ভালো, এরা হৃদরোগের ঝুঁকি কমাবে। ভালো মানে কি, হৃদরোগের ঝুঁকি, হৃদরোগের হৃদরোগের ঝুঁকি, ঝুঁকি কি করে এরা কমায়, আর এরা হচ্ছে হৃদরোগ এর ঝুঁকি বাড়ায়। এই জিনিসটা আমাদের সুন্দর করে মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, আমরা এই পাশে একটা কোশ্চেন দেখি, এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া ঘটে, এইটা তো আমি দেখলেই বুঝতে পারতেছি, তোমাকে আমি বুঝাই দিব যে তুমি কিভাবে দেখলে পারবা। আমি তোমাকে একটা লাইন মুখস্থ করাবো, তার আগে আমি বলি যে জুট বিক্রিয়া মানে কি। জুট বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন মানে কি, সংযোজন বিক্রিয়া কোথায় ঘটে, মনে রাখতে হবে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন ঘটে, একক বন্ধনে তো কোনো সময় সংযোজন বিক্রিয়া ঘটে না, ঠিক আছে। আমি তোমার একটা জিনিস বলি, ধরো এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এই পাশে প্রত্যেকটাই হইতেছে হাইড্রোজেন 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 দ্বারা পূর্ণ আছে, তাহলে এটা একটা কি যৌগ, ইথেন, তাই না? তাহলে এইখানে তুমি আবার নতুন করে মৌল কিভাবে যুক্ত করবা, কার্বনের সাথে তো তোমাকে যুক্ত করা হতে হবে, কিভাবে যুক্ত করবা, যুক্ত করার তো কোনো ওয়ে নাই, কারণ কার্বনের 4টা হাত তো পূর্ণ। এই জন্য একক বন্ধন যুক্ত কোনো যৌগের সংযোজন বিক্রিয়া ঘটে না। কিন্তু আমি যদি যৌগটাকে এইভাবে লিখতাম, দেখো আমি যদি যৌগটাকে এইভাবে লিখতাম, এইখানে আমার সংযোজন বন্ধন গঠন করতে পারতাম। কারণ কি, এই যে একটা ডাবল বন্ড, এর মধ্যে একটা পাই বন্ড আছে আর একটা সিগমা একটা পাই, তো এই পাই বন্ড মানে পাইটা হচ্ছে কি উইক, পাইটা কি উইক, তো এই উইক বন্ডটাকে আমি ব্রেক ডাউন করে ফেলাইতে পারতাম। ব্রেক ডাউন করলে কি হইতো, এই কার্বনের আর একটা হাত ফাঁকা হয়ে যেত, তখন নতুন একটা যৌগ আমি কার্বনের মধ্যে বসাইতে পারতাম। এটা হচ্ছে আমার লজিক যে কেন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের সংযোগ বিক্রিয়া ঘটে, একক বন্ধনে ঘটে না। এখন এই যে সংযোজন যে বিক্রিয়াটা আমি তোমাদের এটা পড়াবো একটু পরবর্তী ক্লাসে পড়াবো, আজকে আমাদের 8 ক্লাস আর 7 অথবা 8 ক্লাস, এর পরবর্তী ক্লাসে আমরা এটা পড়বো। তো এই যে জুট বা যে সংযোজন বিক্রিয়াটা, সংযোজন সংযোজন বিক্রিয়াটা, সংযোজন বিক্রিয়া কয় প্রকার আমরা সবাই জানি, 2 প্রকার। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক সংযোজন, আর একটা হইতেছে নিউক্লিওফিলিক। ফিলিক মানে কি, ফিল আকর্ষণ করা, ফিল করা আকর্ষণ করা। তাহলে যখন কোনো পজিটিভ বা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আমরা বলি সহজভাবে, কোনো পজিটিভ চার্জ বা পজিটিভ চার্জে চার্জিত বা পজিটিভ ভাবে পোলারাইত কোন অ্যাটমের কাছে যায় অন্য কোন মৌল যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আর ইলেকট্রোফিলিক কি, যখন ইলেকট্রনের প্রতি আকর্ষণ হয়। যেরকম আমি তোমাকে একটু আগে একটা উদাহরণ দিলাম, যে অ্যালকিনের একটা উদাহরণ দিছি, তাই না? এই অ্যালকিনের একটা উদাহরণ দিছি,
এখন খেয়াল করো, অ্যালকিনের উদাহরণে এখানে কি আছে, এটা একটা পাই বন্ধন, এটা ধরো একটা সিগমা বন্ধন, তাহলে পাই কি, পাই ইলেকট্রন না, ইলেকট্রন না, তাহলে এইখানে যখন কোনো নতুন অণু আইসে যুক্ত হবে, সামথিং ধরো এ অণু আইসে এখানে যুক্ত হচ্ছে, সে বললাম এই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হবে, ইলেকট্রনের আকর্ষিত হওয়ার কারণে এ মৌল বা এ অণু বা পরমাণু আইসে এই কার্বনের সাথে যুক্ত হবে, তাহলে তখন কি হয়েছে, এটা ইলেকট্রোফিলিক। তাহলে ইলেকট্রোফিলিক সাধারণত হয় হচ্ছে আমাদের, মনে রাখতে হবে, সাধারণত না সবসময় অ্যালকিন এবং অ্যালকাইনে, কারণ কি এর ওই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। আর নিউক্লিওফিলিক কখন থাকে, যখন একটা পোলারাইত পজিটিভ চার্জে চার্জিত কার্বন পরমাণু থাকে, যেরকম ধরো একটা অ্যালডিহাইড আমি যৌগ নিলাম, ঠিক আছে, একটা অ্যালডিহাইড যৌগ, তাহলে অ্যালডিহাইডের বেলায় কি হয়, আমরা জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, যার কারণে এই যে মাঝখানের যেই বন্ধনে যেই বন্ধন যুগল ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টেনে নেয়, যার কারণে অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং কার্বন আংশিক ধনাত্মক ধনাত্মক পোলে পোলারিত হয়। সো দ্যাটস ওয়াই পরবর্তীতে যখন কার্বনের সাথে নতুন কোন যৌগ, ধরো সাপোজ বি আইসে যুক্ত হইতেছে, এটা কার জন্য যুক্ত হইতেছে, পজিটিভ আয়ন, আর পজিটিভ আয়ন মানে কি নিউক্লিওফিলিক। তাহলে সবসময় এই জিনিসটা মুখস্থ রাখবা, আমরা এটা একটু পরেই নেক্সট ক্লাসে পড়াই দিব যে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, এটা বললাম কমন সেন্স বা বেসিক নলেজের বিষয়গুলি মুখস্থ রাখার বিষয় না, কত কিছু মুখস্থ রাখবা। অ্যালকিন এবং অ্যালকাইনে ঘটে, কারণ কি তুমি মনে রাখবে এভাবে যে সেখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। আর নিউক্লিওফিলিক বিক্রিয়া কোথায় ঘটে, অ্যালডিহাইড এবং কিটোনে ঘটে, অ্যালডিহাইড অ্যালডিহাইড এবং কিটোনে ঘটে, কারণ কি সেখানে এই সি ডাবল বন্ডে ও বন্ধন বিদ্যমান, এখানে আইদার আই অথবা আর অথবা এইচ আছে, ঠিক আছে, কথা বোঝা গেছে। তাহলে আমাদের বুঝতেই পারতেছি, তাহলে সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কোথায় কোথায় ঘটবে, এইটা হচ্ছে আমার কিটোমূলক, যেটা একটা সাথে হাইড্রোজেন আছে, তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, আর এইটা বলতে বোঝানো হয়েছে কিটোমূলক তথা কিটোনের মূলক। তাহলে ভাইয়া এইখানেও তো সি ডাবল বন্ডে ও আছে, এইটা কি আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে বা কেন দিবে না, উত্তর হচ্ছে দেখো এইটার সাথে কার্বন যুক্ত আছে, কার্বনের উপরের দিকেও অক্সিজেন, এই পাশেও অক্সিজেন আছে, ঠিক আছে। সো তুমি একটা জিনিস মনে রাখবা যে দুই পাশে এইখানে একটা অ্যাসিড, এইখানের একটা অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিডের হাইড্রক্সিল যে গ্রুপটা, এই হাইড্রক্সিল গ্রুপের হাইড্রোজেনটা পরবর্তী ওই পাশে থাকে এবং অক্সিজেনটা কার্বনের সাথে এই এই বাম পাশে সংযুক্ত থাকে, মানে সামথিং লাইক দ্যাট, এইভাবে সংযুক্ত থাকে। তো এইখানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটানো সম্ভব কিনা, উত্তর হচ্ছে না, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া এইখানে ঘটানো সম্ভব না, কারণ এইখানে যথেষ্ট পরিমাণ কার্বনের চার্জ থাকে না, কার্বনের চার্জ তৈরি হয় না, রেদার বরঞ্চ যখন এরা নেগেটিভ এবং এরা পজিটিভে তৈরি হয়, তখন কি হয়, এই বন্ধনটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে যায়, তখন এই হাইড্রক্সিলটা বের হয়ে যায়, তখন কি ঘটে, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, তখন কি ঘটে, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এই জন্যই আমরা এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি তুমি এখানে কোনো একটা অ্যাসিড দাও, ধরো HX দিলা, তখন এই হাইড্রক্সিলের OH গ্রুপ আর H গ্রুপে পরস্পরের সাথে মিলিত হয়ে পানি গঠন করবে, আর এই এক্সটা কার্বনের সাথে বসে কি গঠন করছিল, আর ধরো এই পাশে আর আছে COX, অ্যাসিড হ্যালাইড। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে কার্বক্সিলিক অ্যাসিড কখনোই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে না, বরঞ্চ এরা কি দিবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, ঠিক আছে। আমরা এটা নিয়ে পরবর্তীতে পড়বো। তাহলে আমরা এটা টানা মুখস্থ করে পড়বো যে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া দিবে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন, আর নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক সংযোগ বিক্রিয়া দিবে অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে আশা করি এই কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা নাই, আমরা পড়ার মধ্যে ঢুকে আসি। আমরা এখন কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতি পড়ব। আচ্ছা, আমরা সবাই জানি, আমি একটা তোমাকে বেসিক জিনিস তোমাকে অনেক আগেই পড়াই দিছিলাম আমার ক্লাসে, যে একটা অ্যালকোহল, এই অ্যালকোহলকে তুমি যদি জারণ করো, কি করবা, জারণ করবো, জারণ মানে কি, জাইমান অক্সিজেন, তাহলে সেটাকে তুমি কি পাবা, আর CHO পাবা। যদি একটা 1 ডিগ্রি অ্যালকোহল নাও, আমরা এখানে 1 ডিগ্রি অ্যালকোহলই নিব, তাহলে কি পাবো, অ্যালডিহাইড পাবো। আবার অ্যালডিহাইডকে তুমি যদি আবার জারণ করো জাইমান অক্সিজেন দ্বারা,
তুমি কি পাবা, কার্বক্সিলিক অ্যাসিড পাবা। এইখানে সেই জিনিসটাই বলা হয়েছে যে অ্যালকোহলকে জারণ করলে আমরা প্রথমে অ্যালডিহাইড, এরপর আমরা জারণ করলে কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এখন জারণ করবা কিভাবে, বিভিন্ন প্রক্রিয়া জারণ করা যায়। যেরকম আমরা সাধারণত জারক হিসেবে, এই যে আমি সবসময় বলছি জারক হিসেবে সাধারণত K2Cr2O7 এটা একটা জারক, সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড নেই, ঠিক আছে, দ্যাটস ইট। সো এটা বিক্রিয়াটা আমরা জেনে ফেললাম, এটা খুবই ইজি বিক্রিয়া। আচ্ছা, আর একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনুশীলনীতেও কোশ্চেন আছে, ঠিক আছে, অনুশীলনীতেও কোশ্চেন আছে। কোশ্চেনটা এরকম, এটা ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসছিল। কোশ্চেনটা হচ্ছে এরকম, ধরো সামথিং এরকম দিয়ে বলছে এক্স যৌগ, এখন এক্স যৌগটা কি তোমাকে নির্ণয় করতে হবে। তুমি যদি বিক্রিয়া না জানো ভাই, তুমি তো এটা বুঝবা না। এটা হচ্ছে কি একটা আমাদের সায়ানাইড যৌগ, ঠিক আছে, সায়ানাইড যে কোনো টাইপের সায়ানাইড হতে পারে, অ্যালকেন নাইট্রাইল বা আমরা প্রোপেন নাইট্রাইল বা সায়ানাইড যৌগ নামে পরিচিত। তুমি সহজভাবে একটা জিনিস মুখস্থ রাখতে হবে যে সায়ানাইড কে আর্দ্র বিশ্লেষণ করলে বা সায়ানাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামোনিয়া তৈরি করে। এই জিনিসটা একদম টানা 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 মুখস্থ, ঠিক আছে। অ্যালকাইল সায়ানাইডকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ আর্দ্র বিশ্লেষণ করলে, একটু অম্লীয় করে নিতে হবে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামোনিয়া তৈরি হয়, দ্যাটস ইট। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ লাইন, আমি 3 স্টার বারবার বলতেছি, এটা মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতিটা আবারও রিভাইজ দিব, তার আগে আমরা আরেকটু জিনিস পড়ে আসি, আরেকটা জিনিস একটু পড়ে আসি, সেটা হচ্ছে এই যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে কই 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 এই যে গ্রিগনার্ড বিকারক থেকে, ঠিক আছে, গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড পাই, কার্বনেশন প্রক্রিয়া। তোমাকে ফার্স্ট কোশ্চেন বলবে গ্রিগনার্ড বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরির বিক্রিয়াকে কি বিক্রিয়া বলে, উত্তর হচ্ছে কার্বনেশন বিক্রিয়া। উত্তর কি, কার্বনেশন বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা কি বলছে, বলছে যে আমার যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা যেটাকে আমরা গ্রিনার্ড বিকারক বা গ্রিগনার্ড বিকারক নামে পরিচিত চিনি, তাকে শুষ্ক বরফ বা শুষ্ক বরফের সংকেত কোনটি, এই জিনিসটাও বললাম খুব আসে, নিচের কোনটিকে শুষ্ক বরফ বলা হয়, কার্বন ডাই অক্সাইড কঠিন, অর্থাৎ গ্রিগনার্ড বিকারক কঠিন কার্বন ডাই অক্সাইড বা শুষ্ক বিকারকের সাথে বিক্রিয়া করে একটা কার্বক্সিলিক অ্যাসিডের ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি করে, অর্থাৎ এই আরটা এই RC00 দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, RC00 দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। তাহলে এটা কি হবে, কার্বক্সিলিক অ্যাসিডের ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটা যদি আর গ্রুপের ম্যাগনেসিয়াম হ্যালাইড হয়, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তাহলে এটা কি হবে, কার্বক্সিলিক অ্যাসিডের ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয়। এইটাকেই তুমি জাস্ট আর্দ্র বিশ্লেষণ করলে কি হবে, এইটা জাস্ট হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ প্রতিস্থাপিত হয়ে যাবে, তো তখনই আমাদের কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া গেছে। তাহলে আমার বিক্রিয়াটা হইতেছে, ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, একটা গ্রিনার্ড বিকারক, গ্রিগ নিয়ে তাকে শুষ্ক বরফের সাথে বিক্রিয়া ঘটাইতে হবে, সেখানে একটা কার্বক্সিলিক অ্যাসিডের ম্যাগনেসিয়াম হ্যালাইড বা ক্লোরাইড আমরা পাবো, এবং তারপরে সেটাকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট যে বিক্রিয়াটা সেটা হচ্ছে অ্যাস্টার, আর কিচ্ছু করতে হবে না, অ্যাস্টারের অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাই। অ্যাস্টারে কি করি আমরা, ট্রাইগ্লিসারাইড বা চর্বি, সহজভাবে আমি তোমাকে বুঝাই, সেটা হচ্ছে এই যে অ্যাস্টারকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ আর্দ্র বিশ্লেষণ করলে উচ্চতর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বা গ্লিসারিন তৈরি হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্রশ্নটা এইভাবে তোমাকে করবে যে অ্যাস্টারকে বা চর্বির অম্লীয় আর্দ্র বিশ্লেষণে জৈব অ্যাসিড প্রস্তুতির সময় বাই প্রোডাক্ট হিসেবে কোনটি পাওয়া যায়, উত্তর হচ্ছে গ্লিসারিন। এই যে কোশ্চেনগুলো আমি তোমাকে বলতেছি, তোমার কাছে শুনলে হয়তোবা একটু ধাক্কা লাগতে পারে যে ভাই এমনি করে কোশ্চেন কেমনে বলতে পারতেছেন। আমি বলতে পারতেছি কারণ আমি কোশ্চেন অ্যানালাইসিস করছি, তুমিও অ্যানালাইসিস করো, তুমিও পড়ার সামনে চোখে ভাসবাই যে এইখান থেকে কিভাবে কোশ্চেনটা হয়। তাহলে আসো আমরা একটু রিক্যাপ দিব, ঠিক আছে। রিক্যাপ কিভাবে দিব সেটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। কার্বক্সিলিক অ্যাসিড আমি প্রত্যেকটা বার পড়ানোর সময় দেখবো আমি রিভিশন করি, এটা শুধু এই না যে আমি পড়ানোর সময় করি, এইভাবে আমি পড়েও আসতেছি, ঠিক আছে, এভাবে আমি পড়ে আসতেছি যে আমি একটা পার্ট পড়ছি, এরপর আমি একটু চোখ বন্ধ করে বলি যে আমি সেটা পারি কিনা। আলটিমেটলি তোমার তো এটা মুখস্থ রাখতে হবে, নাহলে তো তুমি পারবা না। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড এর প্রস্তুতি কয়ভাবে প্রস্তুতি করলাম, আমরা 4 ভাবে প্রস্তুতি করতে পারলাম। 1 নাম্বার কি করছি, অ্যালকোহলের জারণ। তাহলে আমরা কিভাবে লিখবো, সংক্ষেপে লিখলাম অ্যালকোহলকে জারণ করলাম,
অ্যালকোহলকে জারণ করলে আমরা অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে আবার আমরা জারণ করলাম, জারণ করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে সায়ানাইড। এটা 3 স্টার 3 স্টার 3 স্টার বিক্রিয়া। যে সায়ানাইড বা অ্যালকেন যে নাইট্রাইলটাকে আমরাকে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করতে হয়েছে, তার মানে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছি, ঠিক আছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকাইল নাইট্রাইলকে বা সায়ানাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা RCOOH প্লাস অ্যামোনিয়া পেয়েছি। আচ্ছা, আরেকটা বিক্রিয়া আছে, সেটা কি বিক্রিয়া, যে আমরা জানি যে আমাদের যেই গ্রিগনার বিকারক RMgX এর সাথে শুষ্ক কার্বন ডাই অক্সাইড বা শুষ্ক বরফ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড সলিডের বিক্রিয়া ফার্স্টে তৈরি হয়েছে কি RCOOMgX অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের ম্যাগনেসিয়াম হ্যালাইড। এইটাকে তুমি পরবর্তীতে আর্দ্র বিশ্লেষণ করছো, হালকা অম্লীয় করো বা না করো ডাজন্ট ম্যাটার, আর্দ্র বিশ্লেষণ করলেই তোমার RCOOH কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। লাস্ট প্রসেসটা আমরা কি পড়লাম, লাস্ট প্রসেসটা আমরা কি পড়ছি, এটা তো কার্বনেশন প্রক্রিয়ায় তৈরি করছি, কার্বন ডাই অক্সাইড যুক্ত করছি। তাহলে তুমি এখানে একটা কথা বুঝতে পারতেছো কিনা যে ভাই এইখানে এই যে প্রস্তুতিটা এটাকে আমরা কি বলতেছি, কার্বনেশন। মনে রাখতে হবে কার্বনেশন বা কার্বক্সিলেশন মানেই হইতেছে কার্বন যোগ। কি যোগ, কার্বন যোগ করতেছি। তাহলে এইখানে যেই RCOOH টা তৈরি হবে সেখানে কার্বন সংখ্যা মেইন আর এর চেয়ে 1 একক বেশি হবে, কারণ এই যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডে কার্বনটা এর মধ্যে যুক্ত করছি, এই বেসিক কনসেপ্টটাও তুমি মাথায় রেখো। তার মানে ধরো আমি এরকম একটা যৌগ নিছি CH3 ম্যাগনেসিয়াম Cl, ঠিক আছে, এইটার সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস সলিড যুক্ত করছি, তাহলে কি তৈরি হবে CH3COOMgCl। জাস্ট কিছুই নেই, কার্বন ডাই অক্সাইডটা এর মাঝখানে এসে ঢুকে গেছে, দেখো এই যে COO মানে কি CO2, সেটাই ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এটাকে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে কি পাইছি, পাইছি হচ্ছে CH3COOH, ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এটা ছিল মিথেন 1 কার্বন, এটা হচ্ছে 2 কার্বন ইথানোয়িক অ্যাসিড। তাহলে আশা করি বুঝতে পারছি। লাস্ট যে প্রসেসটা আমি পড়ছি সেটা হচ্ছে অ্যাস্টার। কি বলছি, আচ্ছা এটা লাল কালি দিয়ে আমি একটু লিখি, যেহেতু সব লাল কালি নিছি। অ্যাস্টার, অ্যাস্টার বা যেটাকে আমরা বলি হচ্ছে চর্বি টাইপের, চর্বিকে কি করছি, অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করছি। কি আর্দ্র বিশ্লেষণ, অম্লীয় আর্দ্র বিশ্লেষণ, মানে কি পানি যোগ করছি, আর্দ্র বিশ্লেষণ। দ্যাট মিন্স কি পানি যোগ করছি কিন্তু ইন প্রেজেন্স অফ মৃদু একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাস্টারকে আমরা যদি অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করি সেক্ষেত্রেও আমরা RCOOH পাই, পাশে একটা মনে রাখতে হবে গ্লিসারিন তৈরি করা যায়, গ্লিসারিন পাওয়া যায়, ঠিক আছে। আশা করি আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি নিয়ে আর কোনো কনফিউশন হবে না, এটা একটা বিক্রিয়া মুখস্থ অবশ্যই রাখতে হবে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইখানে একটা কথা আছে, ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। তুমি এটা সুন্দর করে লিখে রাখো ভাই, এটা সুন্দর করে লিখে রাখো যে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, আপাতত বেশি বুঝাইলাম না, ঝামেলা হয়ে যাবে। একটা বিজারক, একটা কি বিজারক, ঠিক আছে। যতগুলা কার্বক্সিলিক অ্যাসিড আছে তার মধ্যে মনে রাখবা, এটাই মনে রাখো, একমাত্র বিজারক হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, HCOOH, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এইখানে আমরা আর কিছু পড়বো না। কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া, 2টা শনাক্তকারী বিক্রিয়া একদম টানা মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার লিটমাস পরীক্ষা। আমরা জানি যে একটা অ্যাসিড লিটমাস পরীক্ষায় কিসে পরিণত হয়, ব্লুতে পরিণত হয়, অর্থাৎ অ্যাসিডের মধ্যে লিটমাস দিলে সে A থেকে B তে পরিণত হবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত উপায় আমরা মুখস্থ করি। তাহলে স্বাভাবিকভাবে নীল লিটমাসকে কি দিব, লালে পরিণত হবে। অর্থাৎ সহজভাবে আমি তোমাকে একটু বুঝাই যে অ্যাসিড প্লাস ব্লু ইজ ইকুয়াল টু আর, ABR দ্বারা আমরা সংক্ষেপে মনে রাখতাম যে অ্যাসিডের পর সাথে ব্লু লিটমাস দিলে রেডে পরিণত হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্টের যে 2 নাম্বার পার্টটা, এটা আরো গুরুত্বপূর্ণ, ভেরি 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 মাত্র ইম্পর্টেন্ট। এটা খুব আসছে, এটা মেবি ডেন্টাল একবার বা মেডিকেল একবার এসেও গেছে, যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়, 5% সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট সংখ্যাটা খেয়াল করো, NaHCO3 এর কত দ্রবণ, 5% দ্রবণ। এটা মুখস্থ রাখতে হবে, NaHCO3 এর সোডিয়াম বাইকার্বনেটের 5% দ্রবণ। জাস্ট আর কিচ্ছু লাগবে না, একটু পড়লেই হবে। আমরা চলে যাব
আহ এর পরের পৃষ্ঠায় কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে আমরা বোধহয় অ্যাস্টারের মধ্যে ঢুকে গেছি না? অ্যাস্টারের মধ্যে 293। আচ্ছা, এইখানে মেবি আমাদের কি একটা পেজ মেবি সে লস হইছে, সেটা হচ্ছে পিডিএফ এ মেবি লস হইছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমি তোমাকে পড়াই দিচ্ছি, কোন পার্টটা একটু পিডিএফ এ নাই, আমি তোমাকে সেটা পড়াই দিচ্ছি। সেটা হচ্ছে, আমি তোমাকে একটু আগে একটা কথা বলছিলাম, কি কথা বলছিলাম, যে আমাদের যে ফর্মিক অ্যাসিড আছে, সেই ফর্মিক অ্যাসিড কি বিজারক, ঠিক আছে? অর্থাৎ কাহিনী হইতেছে আমাদের ফর্মিক অ্যাসিড নিয়ে। ফর্মিক অ্যাসিড, তাহলে ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, তাহলে এটার সংকেতটা কি আমরা সবাই জানি, HCOOH। তো এ আসলে কি বলছি, এ একটা উত্তম বিজারক, ঠিক আছে? তো 1 নাম্বার বৈশিষ্ট্য এ হচ্ছে বিজারক। 2 নাম্বার বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই ফর্মিক অ্যাসিড আমাদের যেই টলেন বিকারক পরীক্ষা, টলেন বিকারক টেস্ট, বা যেটাকে আমরা বলি হচ্ছে সিলভার দর্পণ টেস্ট, এবং একই সাথে কিউপ্রাস ক্লোরাইড টেস্ট, কিউপ্রাস ক্লোরাইড টেস্ট, যেখানে লাল অধক্ষেপ সৃষ্টি হয়, এই দুইটা টেস্ট দেয়। কিন্তু ফর্মিক অ্যাসিড 2,4-DNPH, ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন টেস্ট দেয় না। জাস্ট তাহলে তোমাকে এই 3টা কথা মুখস্থ রাখতে হবে। এটা একটু কষ্ট করে আমার সাথে এখনই মুখস্থ করে ফেলো, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, যে ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড একটা বিজারক, এইটা টলেন বিকারক টেস্ট তথা সিলভার দর্পণ পরীক্ষা এবং কিউপ্রাস ক্লোরাইডের লাল বর্ণের অধক্ষেপ যে পরীক্ষাটা হয় সেটা দেয়, কিন্তু 2,4-DNPH টেস্ট দেয় না। কারণ 2,4-DNP টেস্ট শুধুমাত্র কে দিবে? অ্যালডিহাইড এবং কিটোন দিবে। আচ্ছা, এখন আমরা আসলে আমাদের ইসের মধ্যে ঢুকে গেছি, অ্যাস্টার, তাই না? অ্যাস্টারের সংকেত আমরা জানি RCOOR, তাই না? সংকেতটা আসে এরকম RCOOR, অ্যাস্টারের সংকেত, এটা মেডিকেলে এসে গেছে। নিচের কোনটি অ্যাস্টার মূলকের সংকেত? এখন এই যে প্রথম প্যারা একটা এমসিকিউ লুকায় আছে খুব গুরুত্বপূর্ণ, যে নেইল পলিশ বা সাধারণ গ্লু এর উত্তম দ্রাবক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? ইথাইল ইথানোয়েট বা ইথাইল অ্যাসিটেট। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা মুখস্থ করে ফেলবা। এবং নিচের দিকে দেখো আমাদের একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে 4টা পার্ট, 4টা অ্যাস্টার দিছে, তার মধ্যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ফল ও ফুলের সুগন্ধের কারণ কোনটি? ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। অ্যাস্টার কোনটি? বিভিন্ন ফল এবং ফুলের যে সুন্দর ঘ্রাণ হয়, এটার কারণ কি? অ্যাস্টার। পাকা কলায় কোনটা থাকে, পাকা কমলায় কোনটা থাকে, পাকা আনারসে আর জেসমিন ফুলে কোনটা থাকে? প্রচুর পরিমাণে গুলায় ফেলাই, তাই না? ইনশাআল্লাহ আজকের পর গুলাবে না। দেখো, জেসমিন, জেসমিনের জ, বেনজাইলের জ, তাহলে জেসমিন জাইল, যে যা, মুখস্থ হয়ে গেছে। দেখো, আনারস, আর এখানে কি বলছে? বিউটাইল বিউটারেট, তাহলে এই যে বি আর এই যে বি, ঠিক আছে? তাহলে মনে রাখবা, আনারস আনবি, আনারস আনবি, বিতে বিউটাইল, বিতে বিউটারেট, বিউটাইল বিউটারেট কোথায় থাকে? আনারসে থাকে, আনারস আনবি, বাস। পাকা কমলা, পাকা কমলা, তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো, যে আমরা যদি এভাবে পড়ি, সেটা হচ্ছে এই যে কমলা, আমি এভাবে পড়তাম, সেটা হচ্ছে অকাম, অকাম। আমরা বলি না, একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে অকাম। সারাদিন ধরে অকাম করো, সারাদিন ধরে অকাম করো। আগে আমার স্কুল ছিল হচ্ছে তোমার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, ছোট্টবেলায় যখন ক্লাস 1, 2, 3-তে পড়ি। তো আম্মু দিয়ে যাইতো, আবার নিয়ে আসতো। তো আম্মু তো চাকরিজীবী, তো নিয়ে এসে বাসায় রাখতো। তারপর আম্মু আসতো হচ্ছে তোমার বিকাল 3টা, 3:30, 4টা এই সময়।
তো আইসে দেখতো যে সারা বাড়ি ঘর আমি যাচ্ছে তাই করে পাইছি, বলতেছে সারাদিন ভরে আকাম করছি। তো ওইটাই যে অকাজটাকে আমরা বলি অকাম। তাহলে কাম, কামতে হচ্ছে কমলা, কাম কামতে কমলা। আর এই যে এই দেখো এটার আগে সরেও আছে, এটার আগে সরেও আছে, আছে না? সরেওয়ার পরে সেটা জফল, আগে তো সরেও আছে। তাহলে অকটাইল অ্যাসিটেট। তাহলে বাকি কি থাকে? পেন্টাইল অ্যাসিটেট। এটা কোথায় থাকে? পাকা কলা। এইটা প্রত্যেকটা চারটাই সুপার ইম্পর্টেন্ট ফর মেডিকেল। ওকে, আমরা এখান থেকে আর সেরকম কিছু জিনিস বেশি পড়বো না, আমরা খুব বেশি জিনিস এখান থেকে পড়বো না। এই জিনিসগুলো জাস্ট একটু রিডিং দিও যে অ্যালকোহল থেকে কিভাবে অ্যাস্টার পাই। এগুলি আসলে খুবই ইজি। দেখো অ্যালকোহলের সংকেত কি? আর ও এইচ। তাহলে আমরা যদি এইচ এর সাথে ও আর, ঠিক আছে, এখানে কি হচ্ছে? একটা অ্যাসিড, সরি আমি আরো এইচ দিচ্ছি কেন, আর সি ডাবল ও এইচ, আর এই পাশের থেকে আসে হইতেছে ও এইচ আর, মানে কি এটা একটা অ্যালকোহল, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যালকোহলের থাকে হইতেছে অ্যালকোহলের হাইড্রক্সিল মূলক, আর কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া হচ্ছে এইচ মূলক। তাহলে এই দুইটা বাদ হয়ে মাঝখানে একটা বন্ধন ঘটলেই তো আমার আর সি ডাবল আর হয়ে যায়। অনুরূপভাবে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যাস্টার পাইতে পারি, অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে অ্যাস্টার পাইতে পারি, ইথানয়েল ক্লোরাইড থেকে ইথাইল ইথানয়েড পাইতে পারি। তুমি জাস্ট একটু রিডিং দিবা, আর কিচ্ছু এখান থেকে লাগবে না। যেটা মেডিকেলে লাগবে সেটা হচ্ছে এই যে নিচের কোনটি অ্যাস্টারের শনাক্তকরণ বিক্রিয়া, বা নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে অ্যাস্টার শনাক্ত করা যায়, সেটা হচ্ছে ফেরিক হাইড্রামাইড পরীক্ষা। খুবই গুরুত্বপূর্ণ। নট ফেরিক ক্লোরাইড, নট ফেরাস ক্লোরাইড, নট কিউপ্রাস ক্লোরাইড, এটা কি? ফেরিক হাইড্রামাইড পরীক্ষা। হাইড্রক্সিল অ্যামিন পরীক্ষা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন পরীক্ষা। হাইড্রক্সিল অ্যামিন পরীক্ষা জিনিসটা কি? লঘু এনওএইচ মিশ্রিত অ্যাস্টারের মধ্যে হাইড্রক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইডের কয়েকটি দানা যোগ করলে 2-1 মিনিট উত্তপ্ত করার পর এটসেট্রা শেষে এফিসিএলটি যোগ করলে লালচে বাদামি বর্ণের হাইড্রামিড তৈরি হয়। ঠিক আছে, এইটার নামই হচ্ছে ফেরিক হাইড্রামিড। তো তুমি জাস্ট এইটুক কিচ্ছু ভেতরে পড়া লাগবে না, তুমি জাস্ট 3টা কথা মুখস্থ রাখবা। 1 নাম্বার, অ্যাস্টারের শনাক্তকারী বিক্রিয়া কোনটি? ফেরিক হাইড্রামাইড পরীক্ষা। এটার অপর নাম কি? হাইড্রক্সিল অ্যামিন সহ পরীক্ষা। কোন বর্ণের অধক্ষেপ দেয়? লালচে বাদামি বর্ণের অধক্ষেপ দেয়। কমপ্লিট। আসো আমরা অ্যামাইডের মধ্যে যাই। অ্যামাইডের সাধারণ সংকেত আমরা সবাই জানি RCONH2। এটা সবাই ভুল করে, লিখে রাখো নট RCOONH2, খবরদার RCONH2 হবে, RCOONH2 হবে না। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যামাইডের সংকেত খুবই গুরুত্বপূর্ণ। নিচের দিকে একটা কথা আছে, এই যে বেদনানাশক অ্যাসপিরিনের যে প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন, এটাও কি যৌগ? একটা অ্যামাইড যৌগ। এই লাইনটা বললাম এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে এবং আসছে। আচ্ছা, এখান থেকে আমরা সেরকম কিছু পড়বো না, আসলে খুব বেশি লাগবে না। এই দেখো এই যে পরীক্ষাটা, এটা ডেন্টালে এসে গেছে 2বার, বা মেডিকেল 1বার এসে গেছে, ডেন্টালের 1বার আসে। কার্বক্সিলিক মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ, সাথে লিটমাস পরীক্ষা তো ব্যবহার করা হয়। এখান থেকে আমরা আর বেশি কিছু পড়বো না, আমরা পড়বো হচ্ছে আমাদের অ্যামাইড তো শেষ, অ্যাস্টারও শেষ, অ্যামাইডও শেষ। সো জাস্ট বাকি যে কোশ্চেনগুলো আছে আমি আবারও বলতেছি, এই যে উন্মেষের মাস্টার কোশ্চেন, ভাইয়া প্র্যাকটিস, উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করার জন্য এনাফ কিনা? 100% এনাফ। আমি আবারও বলে দিতেছি 100% ENOUGH এনাফ। উন্মেষ মাস্টার কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করে ফেলো। ঠিক আছে, এনাফ। আমাদের ইনশাল্লাহ এরপরের থেকে বিক্রিয়ার মধ্যে আমরা ঢুকে যাব। ঠিক আছে, ইনশাল্লাহ আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি কারো কোনো সমস্যা হয় নাই, আর সমস্যা হইলে আমি আছি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ বলতেছি ডিসক্রিপশন বক্সে আমাদের প্রত্যেকটা কোর্সের ডিটেলস আছে, আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ দিয়ে আছে, তুমি আমাকে মেসেজ করে রাখতে পারো। অ্যাডমিন আমাকে নক দিয়ে বলো যে ভাই এরকম একটা মেসেজ আসছে, আপনি একটু নক দেন। ঠিক আছে, আমি যদি ব্যস্ত থাকি আমি রাত্রেবেলা হইলেও তোমাকে নক দিব। ইভেন কেউ একটা স্টুডেন্ট বলতে পারবে না, পেইড আনপেইড যা হোক যেই হোক, যে আমি তাকে হয় কোনো সময় দেই নাই। ঠিক আছে, কলে হোক, অন কল হোক, বা মেসেজে হোক, টেক্সটে হোক, যেভাবেই হোক, আই ট্রাই মাই বেস্ট। হ্যাঁ, আমারও বাধ্যবাধকতা আছে, আমার হয়তো অনেক ক্ষেত্রে আমি তোমাদেরকে দেরি করে মেসেজ দিই, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এত মেসেজ দেওয়া টাফ, বাট আমি অবশ্যই দিব। ঠিক আছে, যে কোনো সমস্যা, তোমার জৈব যৌগ হোক বা গাইডলাইন হোক, যে কোনো সমস্যায় নক দিতে পারো। বেস্ট অফ লাক, টাটা।